গল্পকথন কালবৈশাখীর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আমি জয়ন্তী শুরু করতে চলেছি আজকের গল্পের আসর। সাহিত্যিক নবনীতা দেবসেনের লেখা ভ্রমণ কাহিনী দামাস্কাস গেট আপনাদের সামনে নিয়ে আসছি। আজ তার প্রথম পর্ব। এটি প্রকাশিত হয়েছিল 1995 সালে দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে। ঐতিহাসিক দামাস্কাস গেট তৈরি হয় দ্বিতীয় শতাব্দীতে। এই গেটটি জেরুজালেম শহরের উত্তর পশ্চিম প্রাচীরের লাগোয়া, যেটি একটি মহাসড়কের সাথে সংযোগ স্থাপন করে সিরিয়ার রাজধানী দামাস্কাস পর্যন্ত যায়। সাহিত্যিক নবনীতা দেবসেন পরিব্রাজক হয়ে 30 বছর আগে মধ্যপ্রাচ্য পরিদর্শনে গিয়ে স্বচক্ষে যা দেখেছেন তা আত্মভ্রমণ কাহিনীতে বর্ণনা করেছেন। শুনতে থাকুন দামাস্কাস গেটের প্রথম পর্ব। দামাস্কাস গেট। ইৎসাক মানে হাসি। বৃদ্ধ আব্রাহামের যখন 99 আর জড়তি সারার প্রায় 90, প্রভু তখন তাঁদের পুত্রবর দিলেন। সেই শুনে হেসে ফেলেছিলেন আব্রাহাম আর সারা। সন্তান ধারণের ঋতু তার বহুদিন ফুরিয়ে গেছে, আর সেজন্যেই তিনি মিশর দেশীয় দাসী তরুণী হাসারের গর্ভে আব্রাহামের ঔরসে এক পুত্র উৎপাদন করিয়েছিলেন 13 বছর আগে। তার নাম ইসমাইল। সেই আব্রাহামের প্রথম পুত্র, সারার সতীন গর্ভজাত। কিন্তু প্রভুর দয়ায় অসাধ্য সাধন হয়। সারা 90 বছর বয়সে জননী হলেন। সেই পুত্রের নাম হাসি না হয়ে আর কি হতে পারে? ইৎসাক সেই দৈব প্রদত্ত বর, যার সন্তানদের মাধ্যমে আব্রাহামের বংশ রক্ষা হবে। আর ইসমাইল, সারা তাকে তার মায়ের সঙ্গে মরুভূমিতে নির্বাসন দিলেন, পাছে তারা ঈর্ষাবশত ইৎসাকের ক্ষতি করে। প্রভু কিন্তু তাদের রক্ষা করলেন। ইসমাইল মরুভূমিতেই বেড়ে উঠল, তার এক মিশর দেশিনী পত্নী হল। আর সেই শুরু হলো এক পিতার ঔরসে 2 জননীর গর্ভে জাত 2 ভাইয়ের মধ্যে অশান্তি, ঈর্ষা, বিদ্বেষ, পিতার অসম আচরণ থেকে যার শুরু। আমরা যাকে আইজাক বলে জানি, হিব্রুতে তিনিই ইৎসাক। আব্রাহাম যাকে বলি দিতে পর্বতের ওপরে নিয়ে বেদিতে শুইয়েছিলেন। প্রভু শেষ মুহূর্তে একটি ভেড়া পাঠিয়ে ইৎসাকের প্রাণ রক্ষা করেছিলেন। কিন্তু মিরাকলের যুগ শেষ। ইৎসাককে আরেকবার প্রভুর কাছে বলির জন্য উপস্থিত করেছিল নিয়তি। এবার বলি সুসম্পন্ন হয়েছে। এবার প্রভু কাকে পরীক্ষা করছিলেন জানি না। সমগ্র ইসরায়েল ভূমিকে কি? দেখা যাক ইৎসাকের আত্মবলির দৈবী প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এই লেখাটি জুন মাসে তৈরি। ইসরায়েল নিয়ে আরও কিছু লেখার কথা আছে বলে সম্পাদক মশাই অপেক্ষা করছিলেন। ইতিমধ্যে ইসরায়েলের ও প্যালেস্টাইনের সম্পর্ক অনেক বদলেছে, কিন্তু হৃদয়ের বদল হয়নি। জনজীবন ওখানে কেমন ছিল, এখানে সেই ছবিটি কিছুটা হয়তো ধরা যায়। বোঝা যায় ইৎসাক রাবিনের মৃত্যু অবাক হবার মতো কোনো ঘটনা নয়, তাই পূর্বের নিবন্ধটিতে কোনো পরিবর্তন করা হলো না। সত্যি, ছেলেদের বিশ্বাস করা মানেই ঠকা, সে প্রেমেই হোক আর গেমেই হোক। আমাকে ওয়েস্ট ব্যাংকে নিয়ে যাবে, আর কেউই যদি রাজি না হয়, ডেভিড কুর্ট সদাই রাজি। আর সেই কিনা এমন ধারা পথে বসিয়ে দিল আমায়, একা একা রামাল্লা ঘুরে এলো। বেশ হয়েছে, ট্যাক্সিওয়ালা ওকে ঠকিয়েছে, 600 শেকেল নিয়ে নিয়েছে। এখন দুঃখ করলে হবে কি? যদি আমায় নিয়ে যেত, দেখিয়ে দিতুম দর করা কাকে বলে। ফেয়ারনেস আর জাস্টিস শিখতে হয় কলকাতার ফুটপাতে, হাইড পার্কের লেকচারে নয়। রামাল্লাতে ডেভিডের চেনা এক কবি আছেন, মানে আবদাল্লার চেনা। ফেয়ারনেস আর জাস্টিস শিখতে হয় কলকাতার ফুটপাতে, হাইড পার্কের লেকচারে নয়। রামাল্লাতে ডেভিডের চেনা এক কবি আছেন, মানে আবদাল্লার চেনা। আবদাল্লা ইংল্যান্ডে বসবাস করেন, আরবি ভাষাতে কবিতা লেখেন, হিব্রুতেও লিখতে পারেন, ইংরেজিতেও।
ওয়েস্ট ব্যাংকে তার অনেক চেনাশোনা। আবদাল্লাহ মূলত ইসরায়েলেরই আরব বাসিন্দা, এখন প্রবাসী। এই আন্তর্জাতিক কবিতা উৎসবে স্বদেশে এসেছেন। মার্চ মাস, ইসরায়েল এখন বসন্তে উদ্ভাসিত। এই মরুভূমির দেশেও এত ফুল, এত রং। ভীষণ রাগ হয়ে গেল ডেভিডের ওপর। রামাল্লা যাবার কথা ছিল আমাদের একসঙ্গে, কিন্তু ডেভিডটা চলে গেল হঠাৎই, ঠিক সেই দিন আমি যেদিন গেছি জুডাইন ডেজার্টে ডেড সি দেখতে, যেখানে মানুষ জলে ভাসে, যার তীরে লটের বউ নুনের স্তম্ভ হয়ে গিয়েছিল, তার পাশের মরুদ্যান এইন গেদির খেজুর বন দেখতে, কুমরান পাহাড়ের যে গুহাতে মেষপালকেরা 2 লক্ষ বছর আগেকার পুঁথি ডেড সি স্ক্রোল কুড়িয়ে পেয়েছিল, সেই সব আশ্চর্য গুহা পাহাড় আর মাছসাদা পাহাড়ের চূড়োতে 2000 বছরের পুরনো রোমানদের বিলাসবহুল কেল্লার ধ্বংসাবশেষ দেখতে। যাবি তো যা, ওই দিনই ঠিক তোকে রামাল্লা যেতে হলো। এমনিতেই ওয়েস্ট ব্যাংকে যাওয়া মুশকিল, কোনো ট্যাক্সি যেতে চায় না। তাই ইসরায়েলে যদিও ইহুদি তরুণীদের মিলিটারি ডিউটি করতে হয়, তবু জেরুসালামে মেয়েদের খুব একটা একা একা ঘোরার রেওয়াজ নেই। বিশেষ করে আরবদের পাড়ায় সাদা মেয়েদের ঘোরাফেরার চল বিশেষ নেই। আমাদেরও জেরুসালাম পৌঁছানোর পরে সাবধান করে দেওয়া হয়েছিল। জেরুসালাম যদিও খুব নিরীহ শহর, তবু দামাস্কাস গেটের ওধারটায় একা একা ঘোরাঘুরি না করাই ভালো। আর যদি প্রাচীর ঘেরা পুরনো শহরে যেতে হয়, সেখানে দল বেঁধে যাওয়াই বুদ্ধির কাজ। আরও বুদ্ধির কাজ হবে কোনো স্থানীয় লোকের সঙ্গে যাওয়া। নাইবা হলুম সাদা, ভিনদেশি মেয়ে তো। রামাল্লা আরবদের শহর, ওয়েস্ট ব্যাংকে। জেরুসালামের বাইরে আমি কেমন করে একা একা যাই? ডেভিডটা ঘুরে এসেছে। আমি উপস্থিত কবিদের অনেককেই প্রস্তাব দিয়েছি, কেউই গ্রহণ করেননি। এই তো কবি কেউ নন যিনি সেধে ওয়েস্ট ব্যাংকে গিয়ে হঠাৎ সন্ত্রাসবাদীদের প্রত্যক্ষ সংগ্রামের মধ্যে পড়তে চাইবেন। আছে দিব্যি আছে, হঠাৎ দিল একখানা সুইসাইড বোম মেরে একটা গোটা বাসশুদ্ধ নিরীহ মানুষ উড়িয়ে। এতে হামাসের বিন্দুমাত্র লাভ নেই গোটা আরব গোষ্ঠীর। দুপক্ষরই বরং ক্ষতি এতে। কিন্তু অবিমৃষ্যকারী মৌলবাদীরা আর কবে কোথায় বুঝদারের মতন কাজ করে? তারা চোখের দুপাশে ঠুলি বেঁধে এক মনে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, অথচ পৃথিবীর সর্বত্র জুড়েই দেখতে পাচ্ছি নাশকতাবাদের কুড়ুল নাশকতাবাদীর নিজের ঘাড়েই এসে পড়ে একদিন। কাগজে দেখি আরাফাতেরও ঠোঁট নড়ছে, র্যাবিনেরও ঠোঁট নড়ছে, কিন্তু বাক্য বিনিময় আর হয়ে উঠছে না। হবে কেমন করে? এদিকে হামাস আর ইসলামিক জিহাদ, ওদিকে ইসরায়েলের সেনাবাহিনী। প্রতিটি তরুণ তরুণীকেই সৈন্য হতে হয়। প্রত্যেকের কাঁধে বন্দুক তুলে দেয় ইসরায়েল। এ তো যুগ্ম শান্তি প্রকল্প। সন্ত্রাসবাদীদের শুধু র্যাবিন কেন, আরাফাতও বহু অনুনয় করেন তখন, ক্ষান্ত দাও বাবাগণ। কিন্তু ভবিয়তে ভুলবে কেন? শান্তি তো তাদের কাম্য নয়। যুদ্ধের আবহাওয়াটা তৈরি হয়েই আছে। এদেশে পা দেওয়ার অনেক আগেই টের পাওয়া যায় একটা কঠিন অবস্থার মধ্যে পড়তে যাচ্ছি। বোম্বে এয়ারপোর্টে এলফেয়াল বিমান সংস্থার ইমিগ্রেশন চেকপোস্টে ইসরায়েলি অফিসারেরা যা দুঃসহ ঝুটঝামেলা বাঁধান, প্রতিটি যাত্রীরই নিশ্চয়ই মনে হয়, দূত্তর কাজ নেই বাবা তোদের দেশে গিয়ে। ইসরায়েলে রওনা হবার মুহূর্ত থেকেই মর্মে মর্মে অনুভব করা যায়, যেখানে যাচ্ছি সেখানে শান্তি নেই, মানুষকে মানুষের বিশ্বাস নেই, জীবন জটিল। ইসরায়েলের প্রধান অভিবাদন শ্যালোম, অর্থাৎ শান্তি। এটাই স্বাভাবিক, এটাই এদেশে সবচেয়ে মহার্ঘ। ডেভিডের সঙ্গে সবে আলাপ হয়েছে এই এখানে এসে। জেরুসালামে আন্তর্জাতিক কবিতা উৎসব হচ্ছে, সেখানে ডেভিড চলে এসেছে তার বন্ধু আবদাল্লার সঙ্গে। আবদাল্লাহ আরব কবি, কিন্তু লন্ডন প্রবাসী, 2 ভাষাতেই লেখে। ডেভিড নিজেও কবি, কিন্তু নিমন্ত্রিত নয়। সে ছুটে এসেছে
পৃথিবীর নানা দেশের কবিদের দেখবে বলে, তাদের কবিতা শুনবে বলে, আর জেরুসালামের টানেও বটে। রামাল্লায় আবদাল্লার এক বন্ধু আছেন, ডেভিড তাঁরই কাছে যাবে। শুনেই আমিও নেচে উঠেছিলাম, আমিও যাব। ডেভিডও সঙ্গে সঙ্গে রাজি। একলা যাবার চেয়ে তো আঁচলে একটা গুবড়ে পোকা বেঁধে নেওয়াই ভালো। কিন্তু কপালে নেই ঘি, ঠকঠকালে হবে কি। ডেভিড বেটা আমাকে জিজ্ঞেস না করে এমনই একটা দিনে ট্যাক্সি ভাড়া করে ফেললো রামাল্লায় যাবার জন্যে, যে দিনটাতে আমার এক গাদা কর্তব্যকর্ম রয়েছে, কবিতা উৎসবে। আমি তো ওর মতন দায়মুক্ত নই, আমি নিমন্ত্রিত, অতএব পরাধীন। ওই দিনটাতে আমার পক্ষে পোঁ ধরা একেবারেই অসম্ভব। পরদিন সকালে তাই রেগে মেগে মিস কেনেট শাহ আনানিমকে শহর থেকে একটা ট্যাক্সি ডেকে দিতে বলি। আজ আমাদের কবিরা সকলে তেল আভিভ যাচ্ছেন ইসরায়েলি কবি সমিতির বিশেষ নিমন্ত্রণে এবং মেয়রের লাঞ্চে। ওসবে যেতে আমার কোনো উৎসাহ নেই। সংবর্ধনা সভা থেকে আমি মাপ চেয়ে নিয়েছি। ফরমাল নিমন্ত্রণে আমার অরুচি। কোথায় যাবেন দেখি ভেবে ট্যাক্সিতে চড়ে ভাবছি রামাল্লা বলবো না জেরিকো বলবো। জেরিকোয় যাবার খুব শখ, পল রোবসনের গানের ধুয়ো ধরে। সেই যে জেরিকোর প্রাচীর। জেরিকো বলে দিই। জেরিকো, ট্যাক্সি ড্রাইভার বলে, আপনার হাতে সারাটা দিন আছে তো? ও তাই নাকি, তাহলে। এবার আমি মনে মনে সময় হিসেব করতে থাকি। সময় সত্যিই বেশি নেই। বিকেলবেলায় খান থিয়েটারে আমাকে কবিতা পড়তে হবে। ইসরায়েলি রেডিওয় বিশেষ প্রোগ্রাম আছে। জেরিকোতে গিয়ে খুশি মতন হারিয়ে গেলে চলবে না আজকে। তেল আভিভের যাত্রী কবিরাও ফিরে আসবেন এই কবি সভার জন্য। না, আজ জেরিকো হলো না। আর একটু ভেবেই বলে দিই, আচ্ছা তবে বরং দামাস্কাস গেটের দিকেই যাই, চলুন। এটা ঠিক কীরকম হলো বলবো? ট্যাক্সিকে চলুন দাদা বর্ধমান বলবার ঠিক পরেই বলছি, ও বর্ধমান হবে না, আচ্ছা তাহলে চলুন ভবানীপুর। ড্রাইভার মুখ ফিরিয়ে আমার দিকে চেয়ে হাসল। শাড়ি পরনে, টিপ কপালে, কিম্ভূত মূর্তি, গম্ভীর সে বসে আছি, ঝোলা কাঁধে, ক্যামেরা হাতে, রোদ চশমা চোখে। গন্তব্য অনিশ্চিত। ওল্ড সিটি দেখবেন, ঘন্টা 3-4 মধ্যে হয়ে যাবে। ওল্ড সিটিতে কয়েকবার গেছি। সারাদিন ধরে ঘুরেছি সেই অত্যাশ্চর্য প্রাচীর ঘেরা পুরাকালের নগরীতে। ডেভিড রাজার মিনার, আল আকসা মসজিদ, সোনার মন্দির, টেম্পল অব দ্য রক, যেখানে 3টি ধর্মেরই পবিত্র কিংবদন্তি জড়িয়ে আছে। যীশুখ্রিস্ট যে পথটি দিয়ে তার ভারী ক্রুশ বহন করে উঠেছিলেন, গলগথার পাহাড়ে সেই দুঃখপথ, ভিয়া দোলোরোসা বে, তার 12টি স্টেশন যেখানে যেখানে তিনি থেমেছিলেন, ছুঁয়ে ছুঁয়ে পৌঁছেছি গিয়ে গলগথাতে, হোলি সেপালকার চার্চে। পুরনো জেরুসালামের 4টে ভাগ, ইহুদি, আর্মেনিয়ান, খ্রিস্টান ও ইসলামী। প্রতিটি অঞ্চলে ঘুরে ঘুরে বেরিয়েছি ঘন্টার পর ঘন্টা। সে গল্প আরেক দিনের। আজকে ইচ্ছে অন্য ছিল। ইচ্ছে ছিল প্যালেস্টাইনীয়দের জীবনযাত্রা দেখব, ওয়েস্ট ব্যাংকে যাব। যদিও ইসরায়েল খুব ছোট্ট দেশ, হাইওয়ে দিয়ে উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তে পৌঁছে যেতে লাগে ঘন্টা 3, আর কৃষকায়া জর্ডান নদীর পূর্ব তীর থেকে পশ্চিম তীরে যাত্রা এত সময় সাপেক্ষ হবার কোনোই ভৌগোলিক কারণ নেই। তবে যেহেতু স্থানীয় রাজনীতির ঘোঁচ খাঁচ জানি না, আবদাল্লার কল্যাণে তবু ডেভিড কিছুটা জানে। ড্রাইভার যা বলল বিনা তর্কে মেনে নিলুম। কিন্তু আজ আর ওল্ড সিটি নয়, ইস্ট জেরুজালেম দেখি। আমাকে বরং দামাস্কাস দরওয়াজার সামনে নামিয়ে দেবেন। ওখান দিয়ে ঢোকা যাবে না, বন্ধ। ঢুকতে চাই না তো, আমি একটু কেবল বাইরে আরব পাড়াতে ঘুরে বেড়াতে চাই। ধরুন একটা পথের ধারে কাফেতে বসবো, একটু কফি খাবো, লোকজন দেখব, বাজার হাটে হেঁটে বেড়াবো। বলতে বলতেই খেয়াল হলো আমার ট্যাক্সি চালক সম্ভবতই ইহুদি। এইসব কথায় তার চিত্তে কী দৃশ্য প্রতিক্রিয়া জাগছে।
জেরুসালামের সোনার রঙের পাথরে তৈরি প্রতিটি বাড়ি, পথঘাট, নতুন যত বাড়ি হয় সেও ঠিক ওই একই পাথরে গড়তে হবে এমনই শহরের আইন কানুন, যাতে সোনার জেরুসালাম স্বনামধন্য থাকতে পারে। ওই পর্যন্তই ঐক্য। ওই সবগুলো বাড়ির রং এক। শহরের সব বাসিন্দার হৃদয়ের রঙও যদি এক হতো, যদি অমনি ঝকঝকে পরিচ্ছন্ন স্বর্ণাভ, তবে তো ইতিহাসই বদলে যেত। পৃথিবীর রংটা ওই সোনার জেরুসালামের মতন হতো। কে জানে এখন এই ট্যাক্সি ড্রাইভারকে শত্রু ভাবাপন্ন করে ফেললুম কিনা। অবশ্য শত্রু হলেই বা আমার কি ক্ষতি? আমি তো উড়ো পাখি, আমি তো এদের কেউ নই, কিছুই নই, স্পষ্টতই বাহিরি। তাই দুঃসাহসী হয়ে উঠি, বলি, আসলে আমি তো লিখি, আমার একটু জানতে ইচ্ছা করে এখানে আরবদের জীবনযাত্রাটা কেমন, এরা কিভাবে বাঁচে, কিভাবে কাজকর্ম করে, এই সব আর কি। কাগজে তো অনেক কিছু পড়ি, সচক্ষে দেখতে চাই। ডামাস্কাস গেটের সামনে এসে গেছি, চালকটি বলল। আয়নায় চোখ রেখেই, যদি কিছু মনে না করেন আমাদের বাড়িতে গিয়েও কফি খেতে পারেন। নিজের চোখেই দেখে আসবেন প্যালেস্টিনিয়ানরা কেমনভাবে বাঁচে এখানে। আমরা প্যালেস্টিনিয়ান, আপনি যাদের কথা জানতে চাইছেন। এক মুহূর্ত ভাবি, যাব এইভাবে? ট্যাক্সি চালকের বাড়িতে চলে যাব? চেনা নেই, শোনা নেই, নাম জানি না, ধাম জানি না। যদি তারপরই মনস্থির করে ফেলি, ধ্যাত্তারিকা, যাব না কেন, কি আর করবে, সে তখন দেখা যাবে। ছেলেটাকে ভদ্র এবং বেশ বুদ্ধিমান মনে হচ্ছে। তবু বলি, আপনার বাড়িতে কে কে আছেন? মা, বাবা, স্ত্রী, আমার ছোট্ট ছেলেটা, আমার স্ত্রীর ছোট ভাই, আমার ঠাকুরদা, ঠাকুমা, কাকারা, বাবার ঠাকুমা। বাহ, চমৎকার, ঠিক আমাদের দেশের মতন, সব গরিবদের মতন। ইহুদিরা কিন্তু এভাবে থাকে না। কি, যাবেন? নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। বলতে বলতে যেন স্বপ্ন দেখার মতন দেখতে পেলুম রাস্তা দিয়ে অন্য মনে দোকান দেখতে দেখতে ওই যে একটা লম্বা মতন লোক হেঁটে যাচ্ছে, সেটা ডেভিড না? দামাস্কাস গেটের কাছে পথে পথে ঘুরছে। কে আবার? ডেভিডই। এই ডেভিড! জানলা থেকে গলা বাড়িয়ে মহা উৎসাহে চেঁচাই। একেই বলে সাদর আহ্বান। চেঁচানোটা এদেশে সভ্য না হোক। সভ্য হতে কে চায়? যাবে নাকি একটা প্যালেস্টিনিয়ান পরিবারে কফি খেতে? এই হচ্ছে নোবেল রিভেঞ্জ। তুমি তো কালকে আমাকে রামাল্লাতে নিয়ে গেলে না, না? ডেভিড আমার ডাক শুনে ট্যাক্সির কাছে চলে এসেছে। স্পষ্টতই খুব খুশি দেখাচ্ছে তাকে। এ ঠিক কাঙালকে ভাত খেতে ডাক দেবার মতন। না, হাত ধোবো কোথায়? ডেভিড এক লাফে উঠে এলো। কি আশ্চর্য, এই সাক্ষাৎ! অনেক ধন্যবাদ, কি মজা। তারপরেই, কার বাড়িতে ঠিক যাচ্ছি আমরা? কোনো প্যালেস্টিনীয় কবি বুঝি, নাকি তোমার ইউনিভার্সিটি কানেকশনের কেউ? ভুল, দুটোই ভুল। আমরা যাচ্ছি এই ভদ্রলোকের বাড়িতে বেড়াতে, যার গাড়িতে আমরা বসে আছি। ডেভিডের মুখের চেহারা এক মুহূর্তের জন্য অস্কার বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য হয়েছিল। বিস্ময়, উদ্বেগ, আনন্দ স্পষ্টত পরপর খেলা করে গেল ওর বয়স্ক নীল চোখে। ডেভিড খুব সুপুরুষ, অমনি কিন্তু প্রেম করার দিকটা যেন ধরে নেবেন না আপনারা। ও আমার কপালে নেই। ডেভিডের ঘরে অতি সুন্দরী তরুণী ফরাসিনী শিল্পী বউ আছে লন্ডনে। তাকে নিয়ে ডেভিডের অহংকারের শেষ নেই, যেমন তার অহংকার নিজের দুটি মেয়েকে নিয়ে। মেয়ে দুটি ও স্ত্রীটি প্রায় একই বয়সী। একসঙ্গে তারা ডেভিডের দোকান চালায়। ডেভিডের প্রথম পত্নী মৃত। অনেকদিন পরে তার এই প্রেম, এই বিবাহ। বউ ফরাসি, কিন্তু জন্মেছে, বড় হয়েছে সিরিয়ায়। তাই হয়তো ডেভিডের প্যালেস্টিনিয়ানদের প্রতি এই বিশেষ কৌতূহল এবং সহানুভব। সে নিজে কবি, কিন্তু মাপে বড় নয়। নিজে শিল্পী, কিন্তু মাপে বড় নয়। অথচ ডেভিডের মধ্যে অন্য কবি, শিল্পী যারা জীবনে জগতে প্রতিষ্ঠা পেয়েছেন, তাদের প্রতি কোনো ঈর্ষা তো নেই,
বরং প্রচুর শ্রদ্ধা ও ভালোবাসা আছে। সেই ভালোবাসার শ্রদ্ধার টানে রবাহুত হয়েই নিজের খরচে আবদাল্লার সঙ্গে জেরুসালামে চলে এসেছে ডেভিড। নিজে আলাদা আছে একটা মাঝারি হোটেলে ইস্ট জেরুসালামে, পুরনো শহরের কাছাকাছি। আমাদের চেয়ে অনেক স্বাধীন সে, যেমন খুশি ঘুরে বেড়ায়, যে সেশনে ইচ্ছে আসে না, যেখানে যা খুশি খায়। আমাদের প্রতিটি মুহূর্ত হিসেব করা। তুমি একে চেনো? ডেভিডের প্রশ্নের উত্তরে আমি কিঞ্চিত অপ্রস্তুত হই। যা করছিলুম, আবার সাক্ষী রাখতে গেলুম কেন? এবার কৈফিয়ত দাও। দূর চাই না, ভেবে চিন্তে কাজ করি। মাথার ভাবনাটা পরিষ্কার চেহারা নেবার আগেই মুখ ফুটে বেরিয়ে পড়ে ইচ্ছেটা। এর জন্যে কম ভুগেছি জীবনে। চিনি না তো কি হয়েছে, চিনে নেব। তোমাকেই কি চিনতুম আমি 3 দিন আগেও? এর উত্তরে ডেভিডের কিছু বলার থাকে না। খুব ভদ্র স্বভাব তার। সে বেচারা অভিজাত ইংরেজ, আমার সঙ্গে পারবে কেন? আমি কলকাতার বালিগঞ্জের মেয়ে। অতএব তাহলে আলাপ করা যাক। মশাই, আপনার নাম কি? মোহাম্মদ, প্রফেটের নামে নাম। আমাদের পরিচয়, আমরা কবি। ইনি ডেভিড, ইংল্যান্ডের লোক। আমি নবনীতা, ভারতবর্ষের। আপনারা কি ইহুদি? এবার ডেভিড জবাব দেয়, আমি কোনো ধর্মেই ঠিক বিশ্বাস করি না। জন্মেছি অবশ্য ইহুদি পরিবারে, আর আমার স্ত্রী খ্রিস্টান পরিবারে। আমরা আসলে বৃহত্তর মানব ধর্মে বিশ্বাসী, সেকুলার। আচ্ছা, আর আপনিও কি তাই? কোনো ধর্মেই বিশ্বাসী নন? আমি জন্মেছি হিন্দু পরিবারে। ডেভিডের আমি উল্টো বলতে পারেন, কেননা আমাদের দেশে সেকুলারিজম মানে জগতে যত ধর্ম আছে সবেতেই বিশ্বাসী হওয়া। প্রত্যেক ধর্মের পবিত্র দিনে আমাদের সরকার ছুটি পালন করেন। মোট কথা, আপনি ধরে নিন ডেভিড এবং আমি দুজনেই খুব ধার্মিক লোক। কিন্তু সেই ধর্মটাতে আপনিও আছেন, ডেভিডও আছে, আমিও আছি। ঠিক তাই, ডেভিড বলে। মোহাম্মদ রাস্তার দিকে চোখ রেখে কেবল বলে, ইসরায়েলের সবাই যদি এইভাবে ভাবত। রাস্তায় প্রচণ্ড ভিড়। আজ শনিবার, ইহুদিদের ছুটির দিন। তাদের সব দোকানপাট, বাজারহাট বন্ধ। এটা আরব পাড়া। এখানে শুক্রবার ছুটি। শুধু বড় বড় দোকানগুলোই এখানে বন্ধ থাকে শুক্রবারে। খুব দরকার পড়লে আরবরা শুক্রবার যায় ইহুদি পাড়ায় দোকান করতে, আর ইহুদিরা আসে শনিবার আরব পাড়ায় খুব দরকার পড়লে। আমার চোখে পড়ল রাস্তা ভর্তি আরব স্ত্রী পুরুষ। পুরুষদের মাথায় বেদুইনদের মতো চাদর বাঁধা। সবার পরনে হয়তো আলখাল্লা নেই, পশ্চিমী পোশাকই। বয়স্কদের পরনে কিন্তু আলখাল্লা। আর পথে যত মেয়ে দেখলুম সকলেই মধ্যবয়স্কা, সুন্দরী। অল্প বয়সী মেয়ে চোখে পড়ল না। মুখ ঢাকা বোরখা পরা মেয়েও চোখে পড়েনি। তবে মাথায় ওড়না আর পরনে সূক্ষ্ম কারুকার্য করা কাফতানের মতো কালো পোশাক। পুরনো জেরুসালামের অন্তর্বর্তী দোকানে সেই সব পোশাক ঝুলতে দেখেছি। $150-200 করে দাম। রাস্তায় ভিড় বলে গাড়ি যাচ্ছে আস্তে আস্তে। আস্তে যাচ্ছে বলে দেখতে পাচ্ছি ওই সব মূল্যবান পোশাক পরা নারীরা পথের ধারে টাটকা শাকসবজি বিক্রি করছে। ওরা কি গ্রাম থেকে এসেছে? বেদুইন মেয়ে। ওই পোশাক বেদুইনদের হাতে বোনা। একটি লোককে দেখলুম অনেকগুলো নলওয়ালা পিতলের সুরাপাত্রের গড়নের মতো অত্যন্ত সুন্দর কলসি তার পিঠে বাঁধা। ভিস্তি যেমন চামড়ার জলপাত্র নিয়ে যায় তেমনিভাবে। ওই লোকটি কে মোহাম্মদ? ও পানীয় জল বিক্রি করছে। ক্যামেরা বের করতে করতে তাকে পেরিয়ে চলে এলুম আমরা। কিন্তু সেই আশ্চর্য সুন্দর বহুমুখী জলপাত্রটি আমার চোখে ধরা রয়েছে। ইতিমধ্যে হেডাস গেটও পেরিয়েছি। সুলতান সুলেইমান রোড ছেড়ে হাটবাজার পেরিয়ে গাড়ি গলিতে ঢুকল। এটা যেন অন্য একটা শহর। আমরা যে পাড়াতে থাকি সেই ধনী পাড়ার চওড়া ঝকমকে রাস্তায় শুধু গাড়ি চলে, লোকজন বেশি দেখা যায় না। পায়ে হাঁটা মানুষরা সবাই ট্যুরিস্ট। এ পাড়ায় অপ্রশস্ত, কিছুটা অপরিচ্ছন্ন রাস্তা, দোকান ভর্তি ফুটপাত,
পথ চলতি মানুষে ভরা। গাড়ি বলতে ট্যাক্সি প্রধানত ভিড় করেছে রাস্তায়। দিল্লিতে যেমন রাস্তায় হাতি কিংবা উটও দেখা যায়, এখানে উট দেখিনি কিন্তু। ছেলে বুড়ো সবাই দিব্যি আছে রাস্তা জুড়ে। আড্ডা মারছে অল্প বয়সীরা, লাঠি হাতে বৃদ্ধ, নাতির হাত ধরে বৃদ্ধা। এটা ওটা খাচ্ছে লোকে। দেখতে দেখতে গাড়ি একটি বাড়ির সামনে ড্রাইভওয়েতে উঠে পড়ল। গল্পকথন কালবৈশাখীর আসরের আজকের পর্বটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার করে নেবেন, সাথে সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো অন্য একদিন অন্য আরেকটি পর্ব নিয়ে। ধন্যবাদ।